Ladies and gentlemen, welcome to Pierce Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমরা ইয়াং গুডম্যান ব্রাউন এই শর্ট স্টোরিটা, এটা একটা লং শর্ট স্টোরি। এই লং শর্ট স্টোরিটার একটা গুরুত্বপূর্ণ টপিক বা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটা হলো, ডিসকাস ইয়াং গুডম্যান ব্রাউন অ্যাজ অ্যান অ্যালিগোরিক্যাল স্টোরি। অ্যালিগোরিক্যাল স্টোরি এইটা নিয়ে আলোচনা করব। এই লেকচারটা নোট কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নোটটাকে কালেক্ট করতে পারো। গাইজ, তোমরা এই লেকচারটা শুনে এর পাশাপাশি দুইটা করে কোটেশন কিন্তু অ্যাড করবে, তাহলে অনেক বেশি ভালো মার্কস পাবে। আর যদি নোট নাও তাহলে কোটেশন নোটে সাফিসিয়েন্ট পাবে ইনশাআল্লাহ। তো এখানে বিষয় কি দাঁড়াচ্ছে যে অ্যালিগোরিটা সম্পর্কে আমরা আগে ফার্স্ট অফ অল কনসেপশন নিই, আর এর আগেও আমরা একটু ন্যাথানিয়েল হথর্ন সম্পর্কে বিষয়টা কনসেপশন ক্লিয়ার করি। ন্যাথানিয়েল হথর্ন একজন হচ্ছে অ্যান্টি ট্রান্সেন্ডেন্টাল রাইটার হিসেবে তাকে ধরা হয়, অর্থাৎ স্পিরিচুয়ালের এগেনস্টে কিন্তু তিনি কথা বলেছেন। বিশেষ করে তার মধ্যে অ্যান্টি পিউরিটানিজম এই বিষয়টা রয়েছে। আর সে যে সময় বাস করতো সে সময় দুইটা ক্রাইসিস ছিল। এক নম্বর হচ্ছে ন্যাথানিয়েল হথর্ন হচ্ছে একজন নিউ ইংল্যান্ডের অধিবাসী। ম্যাসাচুসেটস, এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে একটা স্টেট, সেই স্টেটের স্যালেম ভিলেজ এই গ্রামে তার জন্ম এবং এখানকার তিনি বাসিন্দা। তো এখানে দুইটা ক্রাইসিস ছিল। ফার্স্ট ক্রাইসিস সেটা হচ্ছে উইচ ক্রাইসিস, মানুষ প্রচন্ড পরিমাণে ভূত প্রেত এ ধরনের আত্মাতে বিশ্বাস করতো। আর একটা ক্রাইসিস হচ্ছে পিউরিটানিজম, নিউ ইংল্যান্ডের যে পিউরিটানিজম ক্রাইসিস, সেই সময় এসে বাস করতো। আর যার কারণে তার মধ্যে কিন্তু অ্যান্টি ট্রান্সেন্ডেন্টাল যে কনসেপশন সেটা কিন্তু ঢুকে গিয়েছিল। তো গাইস, ন্যাথানিয়েল হথর্ন যে নিউ ইংল্যান্ডের বাসিন্দা, এই নিউ ইংল্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 6টা স্টেটস নিয়ে গঠিত। তার মধ্যে একটা স্টেটস হচ্ছে ম্যাসাচুসেটস। এই ম্যাসাচুসেটস সহ 6টা স্টেট নিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইংল্যান্ড গঠিত। আর নিউ ইংল্যান্ড হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে গাইস, তো এখানে ন্যাথানিয়েল হথর্নের লাইফ ডিউরেশন হচ্ছে 1804 টু 1864। এটা হচ্ছে ন্যাথানিয়েল হথর্নের লাইফ ডিউরেশন। আর ইয়াং গুডম্যান ব্রাউন এই শর্ট স্টোরিটা তিনি লিখেছিলেন 1835-এ। তো এখন অ্যালিগরি কাকে বলে? অ্যালিগরি বলতে সোজা সাপটা হিসাবে তুমি যদি বলো যে অ্যালিগরি মিনস দ্যাট এ স্টোরি ইজ টোল্ড ইন দ্য গাইজ অফ আনাদার স্টোরি। একটা গল্পের অন্তরালে আরেকটা গল্প বলা, সেটাকেই কিন্তু অ্যালিগরি বলা হয়ে থাকে। তো অ্যালিগরিটা অ্যাজ এ লিটারারি ডিভাইস, ইটস এ এক্সটেন্ডেড মেটাফর। এটা একটা এক্সটেন্ডেড মেটাফর, অর্থাৎ ইনডিরেক্ট কম্প্যারিজন করা হয়ে থাকে। অর্থাৎ এই অ্যালিগরি বলতে আসলে এখানে পয়েন্ট যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার হতে পারে, একটা ইভেন্ট হতে পারে, অথবা একটা আইডিয়া হতে পারে, নট এনি অবজেক্ট। এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে পয়েন্টটা, যে allegory does not mean any object. It is metaphor and symbol, but not any object. It can be character, it can be an event, it can be an idea, but not object. তাহলে allegory বলতে আমরা দেখতে পাবো যে মেটাফরিক কনসেপশন এবং সিম্বলিক কনসেপশনের মাধ্যমে যে গল্পটাকে প্রকাশ করা হয়। আবারও বলছি যে অ্যালিগরি ডিভাইস হিসাবে, লিটারারি ডিভাইস হিসাবে এটা একটা মেটাফর, বাট অ্যালিগরিটা কখনোই কোনো অবজেক্টিভ মেটাফর না। এটা মেটাফর হবে কি কোনো একটা ঘটনার, অথবা কোনো একটা চরিত্রের, অথবা কোনো একটা আইডিয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, না হলে কিন্তু এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে না। আর এই মেটাফরটাকে প্রকাশ করার জন্য ব্যাপক পরিমাণে ক্যারেক্টার সিম্বল, ইভেন্ট সিম্বল এবং আইডিয়ার সিম্বলের ব্যবহার করা হয়ে থাকে। ক্যামব্রিজ ডিকশনারিতে অ্যালিগরি সম্পর্কে একটা কোটেশন দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিয়ে কোটেশনটাকে এখানে সেট করে দিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা কয়েকটা লেভেল থেকে দেখতে পাই যে এটা ইয়াং গুডম্যান ব্রাউন, এটা হচ্ছে একটা অ্যালিগোরিক্যাল স্টোরি। ফার্স্ট অফ অল তুমি যদি নিয়ে আসো, সেটা হচ্ছে ক্যারেক্টার্স, অবজেক্টস অ্যান্ড সেটিংস, এই সবগুলোই অ্যালিগোরিক্যাল। দেখো এখানে ক্যারেক্টার বেসিক্যালি দুইটা ক্যারেক্টার, যেটা ইয়াং গুডম্যান ব্রাউন, আর আরেকটা ক্যারেক্টার কি, আরেকটা ক্যারেক্টার হচ্ছে তার ওয়াইফ, তার নাম কি ফেট। এরা দুইজনেই কিন্তু অ্যালিগোরিক্যাল সিম্বলিক ক্যারেক্টার। আমি আবারও বলছি, অ্যালিগরি ইজ মেটাফর বাট নট এনি অবজেক্ট। এটা হচ্ছে কোনো চরিত্র, কোনো ঘটনা, অথবা কোনো আইডিয়া। আর এটাকে কি করা হবে, সিম্বলিক পয়েন্ট অফ ভিউ থেকে, পার্সপেক্টিভ থেকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। মাইন্ড ইট, ওকে? তাছাড়া কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এখানে ইয়াং গুডম্যান ব্রাউন এই চরিত্রটা আসলে সিম্বলাইজ করে কোন জিনিসটাকে, যে এভরি হিউম্যান বিং, এটাকে সিম্বলাইজ করে। এবং হচ্ছে এটা সিম্বল অফ ইনোসেন্স ক্যারেক্টার অ্যান্ড ট্রানজিশন টু দ্য ডেভিল। একটা ইনোসেন্সি থেকে ডেভিলের দিকে কিভাবে যাচ্ছে এই ক্যারেক্টারটার মাধ্যমে এটা দেখানো হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেথ।
এই ফেথ, এই ক্যারেক্টার সিম্বলিক সিগনিফিকেন্স যেটা সেটা হচ্ছে ট্রু ক্রিস্টিয়ানিটি, ভার্চু অ্যান্ড ইনোসেন্স। এবার যদি তুমি এল্ডার ব্রাউন যে ইমেজ বা ক্যারেক্টারটাকে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সিম্বল অফ ডেভিল, ঠিক আছে। তাহলে এখানে যে ক্যারেক্টার্স ব্যবহার করা হয়েছে, ইভেন দ্য মিনিস্টার অফ দ্য স্যালেম ভিলেজ, দ্য খ্রিস্টান টিচার গর্ডি ক্লস দ্য স্যালেম ভিলেজ, এটা হচ্ছে সিম্বলিক ক্যারেক্টার যেটাকে উইস বলা হয়েছে। ডিকন, ডিকন শব্দের সমর্থক শব্দ হচ্ছে প্রিস্ট, এই প্রিস্ট হচ্ছে সিম্বলিক ক্যারেক্টার। ডিকন গুকিন, এখানে কিন্তু এদেরকে সবগুলোই দ্বারাই এভিল প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে কিন্তু ন্যাথেনিয়েল হথর্ন এই জিনিসটাকে বোঝাতে চাচ্ছেন যে হাউ দ্য ইনোসেন্স হিউম্যান বিইংস আর গোয়িং টু বি ডেভিল, আর গোয়িং টু টার্ন ইনটু ডেভিল। কিভাবে একটা নিরপরাধ মানুষ তার সেলফ স্ক্রুটিনির কারণে, সেলফ স্ক্রুটিনি, জার্নি অফ সেলফ স্ক্রুটিনি, এই সেলফ স্ক্রুটিনির কারণে কিভাবে তার ইনোসেন্স হারিয়ে সে শয়তানের অনুসারী বা শয়তান হয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে দেখিয়েছে। যেমন এখানে একটা বিষয় বলি যে ড্রাগ অ্যাডিকশনের প্রধান কারণ কি? ড্রাগ অ্যাডিকশনের প্রধান কারণ কিন্তু হচ্ছে টেস্টিং। ফ্রাস্ট্রেশন পরে আসে, টেস্ট করার উদ্দেশ্যে সবাই ড্রাগস নেয়। আজকে সিগারেট খাচ্ছে বন্ধুর সাথে শখে, কিন্তু 2 দিন পরে কি এই শখটা নেশাতে, অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে কি দাঁড়াচ্ছে? ড্রিঙ্ক করছে শখে কোনো পার্টিতে গিয়ে, গাঁজা খাচ্ছে শখে কোনো পার্টিতে গিয়ে, কিন্তু তারপরে কি হচ্ছে? এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এই যে সেলফ স্ক্রুটিনি বা শখ, এই শখটাই কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে দেখিয়েছেন ন্যাথেনিয়েল হথর্ন। কিভাবে যে ইয়াং গুডম্যান ব্রাউন 3 মাস আগে বিয়ে করেছে, তার বউ সুন্দর, তার বউ ধার্মিক, তার বউ ইনোসেন্স, তার কত সুন্দর একটা চমৎকার ফ্যামিলি, কিন্তু এই চমৎকার ফ্যামিলি ছেড়ে তার বউকে বুঝাচ্ছে যে আমি একটা রাতের জন্য ডেভিলের সাথে একটা মিশনে যেতে চাই, একটা অ্যারেঞ্জ, ERRAND, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ শব্দের অর্থ হচ্ছে শর্ট জার্নি, অর্থাৎ এক রাতের জন্য একটা শর্ট জার্নি নিতে চাই ইন এ ডেন্সি ফরেস্ট, একটা ঘন বনভূমিতে। সেই বিষয়টাকে ফুটিয়ে তুলছে তার ওয়াইফের কাছে, কিন্তু তার ওয়াইফ কিন্তু শি ফিলস সামথিং অমিনাস, কিছুটা কিন্তু খারাপ দিকটা অবস্থা তার মধ্যে অনুভূত হয়। তারপরে তার ওয়াইফকে সে বুঝাচ্ছে, বুঝিয়ে সে যখন তার ওয়াইফকে ভ্যালিডেশন দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য তার কপালে কিস করতে যায়, এই কিসটাকে, এই আইডিয়াটাকে বা ইনসিডেন্টটাকে কিন্তু ন্যাথেনিয়েল হথর্ন একটা সাবমিশন হিসাবে প্রকাশ করেছে। তাহলে এখানে পিঙ্ক রিবন, রিবন শব্দের অর্থ জানোই ফিতা, যে ফিতা দিয়ে মেয়েরা চুল বাঁধে, এই পিঙ্ক রিবন, এই ফিতাটা দ্বারা কিন্তু সিম্বল অফ ইনোসেন্স প্রকাশ করা হয়েছে। So everything used in this short story has symbolic and allegorical meaning. তাহলে ক্যারেক্টার্স, অবজেক্টস এন্ড সেটিংস, এই 3টা প্রেক্ষাপট থেকে আমরা এটাকে কি বলতে পারি? ইট ইজ এ স্টোরি অফ অ্যালিগরি। নেক্সট ওয়ান গাইস, ম্যানস ইনহেরেন্ট প্রেডিলেকশন টু ডেভিলস। মানুষ কিভাবে নিজের ইচ্ছায়, নিজের পছন্দেই ডেভিলের দিকে আকৃষ্ট হচ্ছে, এই অ্যালিগরিটা দেখানো হয়েছে। তো গল্পটা কেমন? যে সানসেটের সময় স্যালেম ভিলেজের একজন ইনোসেন্ট ব্যক্তি, তার নাম হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন, তিনি কি, তার ওয়াইফ 3 মাস হয়েছে বিয়ে করা, তার ওয়াইফকে ছেড়ে সে একটা ডেন্সলি ফরেস্টের মধ্যে কি বনভূমিতে ভ্রমণ করতে যাচ্ছে শয়তানের সাথে, একটা অ্যারেঞ্জ বলা হচ্ছে এটাকে, শর্ট জার্নি। আর এই জার্নিটাকে এখানে বলা হয়েছে কি সেলফ স্ক্রুটিনি, মানে নিজেকে যাচাই করতে যাচ্ছে। তো নিজেকে যাচাই করতে গিয়ে কিভাবে সে শয়তানে পরিণত হচ্ছে, এটাকে অ্যালিগরিক্যালি দেখানো হয়েছে। দেখো, সর্বপ্রথম যখন সে যাচ্ছে, যাওয়াতে তার লেট হয়েছে, তার জন্য যে এল্ডার ব্রাউন যে অপেক্ষা করছে, এই এল্ডার ব্রাউন, যার বয়স মোটামুটি 50 বছর, এটা বলেছেন ন্যাথেনিয়েল হথর্ন, সে অপেক্ষা করছে এবং গিয়ে এসে বলছে যে আমি আমার ওয়াইফ ফেথের কারণে দেরি হয়ে গেছে আমার। এখানে ফেথ বলতে, তার ওয়াইফ বলতে আসলে রিলিজিয়াস বিলিফটাকে বোঝাচ্ছে, মোরালিটিটাকে বোঝাচ্ছে। এই মোরালিটির কারণে তার দেরি হয়ে গিয়েছে। তার মানে কি, সে যখন শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে ডেভিলের কাছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কি ইনোসেন্স, বাট কি হচ্ছে, এই ইনোসেন্স ব্যক্তি ধীরে ধীরে কি হবে, ডেভিলে পরিণত হবে। তো গল্পটা কিভাবে দেখানো হচ্ছে দেখো, যে এখানে ফার্স্ট অফ অল শয়তানের কাছে অনেকগুলো ট্রিক্স রয়েছে আমাদেরকে হ্যালুসিনেট করার জন্য। এখানে কিন্তু কনফিউশন রয়েছে, আসলে শয়তান কি তাকে হ্যালুসিনেট করেছিল না সত্যি সত্যি সে দেখেছিল, এই কনফিউশন হলো। আসলে এখানে কনফিউশনটাই তো ওয়ার্ল্ড, আর এটাই কিন্তু ন্যাথেনিয়েল হথর্ন অ্যালিগরিক্যালি বুঝাতে চেয়েছে যে তুমি যদি কনফিউশনে একবার কনফিউজড হয়ে যাও, তাহলে তোমার সব যাবে, জাত, কুল, মান,
ইনোসেন্স সবকিছু হারিয়ে যাবে, এই জিনিসটাকে বোঝাতে চেয়েছে। তো বনের মধ্যে যখন সে গেল তখন দেখলো কি যে এই এল্ডার ব্রাউন ডেভিলের হাতে কি আছে, একটা লাঠি আছে, আর লাঠিটা কি স্ন্যাকের মতো দেখতে, ব্ল্যাক স্ন্যাক এরকম দেখতে। আর এখান থেকে অ্যালিশনের ব্যবহার করছে, যে অ্যালিশনের ব্যবহার করার মাধ্যমে ন্যাথেনিয়াল হথর্ন মোজেসকে বোঝাচ্ছে। মোজেস হচ্ছে ইহুদিদের, খ্রিস্টানিটি অনুযায়ী ইহুদিদের যে প্রফেট তাকে বোঝাচ্ছে। আর এখানে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ বা রিলিজিয়াস ফিগার্স গুলোকে ক্রিটিসাইজ করার জন্য কিন্তু এই স্টাফ STAFF এই স্টাফটাকে ব্যবহার করেছেন শার্পেন্টের আকারে। তারপরে কি দেখছে যে সে বনের মধ্যে তাকে যে যে শিক্ষিকা কি খ্রিস্টানিটি শিখিয়েছে গুডি ক্লয়েস, সে কি বা উইচ হয়ে গিয়েছে। এইসব দেখে তার মধ্যে একটা কি চলে এসেছে, যে একটা ফাইট চলে এসেছে, আমি আর যাবো না, ঠিক আছে, আমি আর কিছু দেখবো না, আমি যাবো না, দেখবো না, কিচ্ছু করবো না। তখন এখান থেকে বিষয় কি দাঁড়াচ্ছে যে সে তার একটা স্ট্রং ফাইট করার যে ক্যাপাসিটি, সেই বিষয়টা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। এই যে এইভাবে যে গল্পটাকে দেখানো হচ্ছে যে ইনহারেন্ট কোয়ালিটি, অর্থাৎ আমরা ইভ অ্যান্ড অ্যাডাম থেকে মানুষেরা এই ইনহারেন্ট কোয়ালিটিটা পেয়েছে, যে ডেভিলের প্রতি আনুগত্য করা, তার কাছে সাবমিট করা, এই জিনিসটাকে ন্যাথেনিয়াল হথর্ন অ্যালিগোরিক্যাল এই স্টোরির মাধ্যমে বোঝাচ্ছেন। তো গাইস, নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যালিগোরি অফ ফাইট এগেনস্ট ডেভিল। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ করার একটা প্রবণতা রয়েছে, আর এই প্রবণতা থেকেই কিন্তু এটাকে দেখানো হচ্ছে। যেমন যখন কি উল্টাপাল্টা দৃশ্য দেখে গুডম্যান ব্রাউন থেমে গেল যে আমি আর যাবো না, তখন কিন্তু এখানে শয়তান আরেকটা ট্রিক চাললো। ট্রিকটা কি, তাকে একটা ম্যাপল স্টাফ দিল, ম্যাপল গাছের একটা ডাল দিল, দিয়ে বললো যে এই ডালটা নিয়ে তুমি কি করো, পথ চলতে থাকো বা এখানে অপেক্ষা করো, তাহলে অনেক কিছু দেখতে পাবে। এই বলে সে যখন চলে গেল, যখন গুডম্যান ব্রাউন এই ম্যাপল স্টাফটা নিল, এটার অ্যালিগোরিক্যাল সিম্বলিক মিনিং হচ্ছে সে শয়তানের কাছে সারেন্ডার করে ফেললো নিজেকে। আর এই সারেন্ডার করার মাধ্যমে সে আবারও প্রমাণ করলো যে মানুষরা হচ্ছে ইনহারেন্ট রয়েছে শয়তানের আনুগত্য স্বীকার করার জন্য। তো গাইস, এরপর থেকে এর পুরো বিশ্বাসটাই কিন্তু চলে যায়। কিভাবে চলে যায়, যে সে যখন রাস্তার ধারে বসেছিল, রোডের ধারে, তখন দেখছে যে সে ঘোড়া আসছে, এরকম শব্দ শুনতে পাচ্ছে। আর ঘোড়াতে চড়ে আসছে হচ্ছে স্যালেম ভিলেজের হচ্ছে দুইজন উচ্চ পদস্থ ইনোসেন্ট খ্রিস্টান পারসন, তাদের বিষয়টা। এবং আরেকটা বিষয় ফার্স্ট পয়েন্টের মধ্যে যে ফোরফাদার্স যে কথা বলা হয়েছে, এইভাবে গাইস দেখা যাবে যে এই মিনিস্টার এবং ডিকন গুকিন এদের এই চরিত্রের মাধ্যমে, এবং আকাশ থেকে যখন পিঙ্ক রিবন পড়ছে তার ওয়াইফের, সেটা যে লস অফ ইনোসেন্স, এবং তার যে ওয়াইফ উইস কভেন, COVEN, কভেন শব্দের অর্থ হচ্ছে কি সভা, মিটিং। এটার মধ্যে যখন সে তার ওয়াইফকে দেখতে পাচ্ছে উইচেস কভেনের মধ্যে, তখন কিন্তু তার পুরো বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। আর সে যখন পরের দিন সকালে বাসায় ফিরে আসছে, তার ওয়াইফ যখন তাকে কিস করার জন্য বা ইমপ্রেস করার জন্য যাচ্ছে, তখন আর সে কাউকেই বিশ্বাস করছে না, এবং সে ঘোষণা দিচ্ছে যে পৃথিবীতে হচ্ছে শয়তানের আনুগত্য করার মধ্যেই মানুষের সুখ বা শান্তি, এ ধরনের উল্টাপাল্টা ঘোষণা দিচ্ছে। আসলে এই অ্যালিগরির মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু তুমি যে কোনো ধরনের প্রশ্ন লিখতে পারবে। যদি এটাও বলে যে ম্যানস ইনহারেন্ট টু সাবমিট টু ডেভিল, তাও কিন্তু এই প্রশ্নটার মাধ্যমেই তুমি লিখতে পারবে, দেয়ার ইজ নো প্রবলেম। তো এটার মাধ্যমে ন্যাথেনিয়াল হথর্ন আসলে যে মেসেজটা দিয়েছেন হিউম্যান বিংসকে, সে মেসেজটা হলেও যে সেলফ স্ক্রুটিনি কোনো নেগেটিভ টার্মের উপরে করা যাবে না। নেগেটিভ টার্মের উপরে করলে নেগেটিভিটি আরো মাথার মধ্যে এসে ধরে নেবে। আর যদি একবার নেগেটিভিটির এই খপ্পরে পড়ে যায়, তাহলে আর কখনোই এই নেগেটিভিটির খপ্পর থেকে বের হয়ে আসতে পারবে না। তো নোটটা কালেক্ট করার জন্য আমাদেরকে ফোন দিতে পারো, বা যে ডিরেকশন দেওয়া আছে সেটা অনুযায়ী কালেক্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ গুড ডে।